হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভারতের পার্লামেন্ট বা সংসদ, তার গঠন এবং তার যে বিভিন্ন অংশ আছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো শুরু করা যাক। ভারতে হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আছে, সেই রাষ্ট্রীয় ব্যবস্থায় সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা হলো ভারতের পার্লামেন্ট বা সংসদ। ঠিক আছে, তাহলে কি বললাম, এটা মনে রাখবে, সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা, মানে আইন প্রণয়নের যে অধিকার সেটা কি আছে, ভারতের পার্লামেন্টের হাতে রয়েছে। এই ভারতের পার্লামেন্টকে টেম্পল অফ ডেমোক্রেসি বলা হয়। কি বলা হয়? টেম্পল অফ ডেমোক্রেসি মনে রাখবে, বা এটাকে বাংলায় বলা হয় গণতন্ত্রের পীঠস্থান। ঠিক আছে, এবারে ভারতের পার্লামেন্টের গঠন সম্বন্ধে জেনে নাও। ভারতের পার্লামেন্টের গঠন সংবিধানের ৭৯ নম্বর ধারায় রয়েছে। এই ভারতের পার্লামেন্ট মূলত তিনটি উপাদান নিয়ে গঠিত। প্রথম হলো নিম্নকক্ষ বা লোকসভা, বা এটাকে বলা হয় হাউস অফ পিপল। ঠিক আছে, তারপর দেখো ২ নম্বর হচ্ছে উচ্চকক্ষ, এটাকে বলা হয় রাজ্যসভা বা কাউন্সিল অফ স্টেটস। আর যেটা হচ্ছে পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ, সেটা হলো ভারতের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। ঠিক আছে, তাহলে ভারতের পার্লামেন্ট মূলত তিনটি উপাদান নিয়ে গঠিত। এক হচ্ছে নিম্নকক্ষ বা লোকসভা বা হাউস অফ পিপল, ২ নম্বর হচ্ছে উচ্চকক্ষ রাজ্যসভা বা কাউন্সিল অফ স্টেট, আর ৩ নম্বর রাষ্ট্রপতি। এটা কিন্তু বেশিরভাগ সময় প্রশ্নে আসে। ভারতের রাষ্ট্রপতি কিন্তু মনে রাখবে হচ্ছে ভারতের পার্লামেন্ট বা সংসদের একটা অবিচ্ছেদ্য অংশ। এবার জেনে নিই ভারতের পার্লামেন্টের সম্বন্ধে। ভারতের পার্লামেন্টের বিল্ডিং তোমরা জানো, একটা ওল্ড বিল্ডিং ছিল এবং বর্তমানে নিউ বিল্ডিং তৈরি করা হয়েছে। তো ওল্ড বিল্ডিংয়ের যে সংসদের যে স্থপতি ছিলেন তিনি হলেন এডউইন লুটিয়েন্স এবং হারবার্ট বেকার। এগুলো কিন্তু কোশ্চেন আসে, মনে রাখবে। এডউইন লুটিয়েন্স ও হারবার্ট বেকার হলো পুরনো যে সংসদ, সেই সংসদ কক্ষের স্থপতি। আর এই যে পুরনো সংসদ, এটা ব্রিটিশ স্থাপত্যের অনুকরণে তৈরি করা হয়েছিল। কোথাকার অনুকরণে? না, ব্রিটিশ স্থাপত্যের অনুকরণে। আর এই সংসদ ভবনের মধ্যে ১৪৪টি গ্রানাইট পিলার আছে, বা গ্রানাইট পিলার আছে। কিন্তু বর্তমানে যে নিউ পার্লামেন্ট হাউস তৈরি করা হয়েছে সেটা হলো আকারে ট্রায়াঙ্গুলার ইন শেপ, মানে ত্রিভুজাকার। ঠিক আছে, আর এর যে স্থপতি বা ডিজাইনার সে হলো বিমল প্যাটেল। এটা মনে রাখবে, নতুন পার্লামেন্ট হাউসের স্থপতি হলো বিমল প্যাটেল। আর এটা উদ্বোধন হয়েছে বা ইনঅগুরেটেড করা হয়েছে ২০২৩ সালে। প্রথমে রাজ্যসভা, তারপর নিম্নকক্ষ নিয়ে আলোচনা করব। দেখো, রাজ্যসভা নিয়ে জেনে নেওয়া যাক। রাজ্যসভা এটা হলো একটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যে আছে পার্লামেন্ট, তার হচ্ছে উচ্চ কক্ষ, তাকে বলা হয় রাজ্যসভা। আমাদের পার্লামেন্ট কি দ্বিকক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ বিশিষ্ট। ঠিক আছে, দ্বিকক্ষ বিশিষ্ট। সেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষ হলো রাজ্যসভা। ঠিক আছে, এই রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ডাটা, এগুলো মনে রাখবে। রাজ্যসভায় অনধিক ২৫০ জন সদস্য নিয়ে গঠিত হয়। এটা কিন্তু প্রথমে ছিল, পরে এটা পরিবর্তিত হয়েছে। তাহলে অনধিক ২৫০ জন সদস্য নিয়ে গঠিত হয়। এই ২৫০ জনের মধ্যে ২৩৮ জন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হন এবং ১২ জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন। এই রাষ্ট্রপতির মনোনয়ন যে বিষয়গুলোর উপর ভিত্তি করে সেগুলো হলো সাহিত্য, বিজ্ঞান, চারুকলা এবং সমাজসেবার ক্ষেত্রে বিখ্যাত যে ব্যক্তি রয়েছে তাদের মধ্যে থেকে রাষ্ট্রপতি ১২ জনকে মনোনীত করতে পারেন আমাদের পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য হিসাবে। এবং বর্তমানে এই ২৫০ জন সদস্য কিন্তু নেই, এটা পরিবর্তিত হয়েছে। যেটা বর্তমান রাজ্যসভা সদস্য সংখ্যা হলো ২৪৫ জন। কত বললাম? ২৪৫ জন। ২৩৩ জন বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মনোনীত হন বা নির্বাচিত হন এবং ১২ জন রাষ্ট্রপতি মনোনীত করেন।
ওই একই বিষয় থেকে, মানে সাহিত্য, বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা ইত্যাদি ক্ষেত্র থেকে শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের মনোনয়ন করতে পারেন। এরপর মনে রাখো 1952 সালে যে প্রথম আমাদের পার্লামেন্ট গঠিত হয়, 1951-52 সালে প্রথম নির্বাচনের পর যখন প্রথম সংসদের কক্ষ গঠিত হয়, তখন আমাদের রাজ্যসভা প্রথম তৈরি হয়। তাহলে 1952 সালে নির্বাচনের পর প্রথম মন্ত্রিসভা গঠনের পর রাজ্যসভা প্রথম গঠিত হয় এবং সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 6 বছর। আমি প্রথমে বলেছি এটা হলো একটা স্থায়ী কক্ষ, এটা কখনোই ভেঙে ফেলা যায় না। আর এদের কার্যকালের মেয়াদ 6 বছর, যেটা 1951 সালে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল। মনে রাখবে 1951 সালে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট এর মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হবে 6 বছর। এবার দেখো প্রতি 2 বছর অন্তর এই মোট সদস্যের মানে 245 জনের 1/3 কি করে অবসর গ্রহণ করে, 1/3 অবসর গ্রহণ করে। মানে তৃতীয় বছরের শুরুতে কিন্তু নির্বাচন হবে এবং ওই 1/3 সদস্য পুনরায় নির্বাচিত হবে। এবার দেখে নাও উত্তরপ্রদেশ, রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশের প্রতিনিধি হলো সর্বাধিক, যেটা হলো 31 জন রাজ্যসভায় সদস্য রয়েছে এবং পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা হলো 16 জন, এটা মনে রাখবে। দ্বিতীয় স্থানে আছে গুজরাট, কি বললাম, দ্বিতীয় স্থানে গুজরাট, এদের সদস্য সংখ্যা হলো 19 জন, এটা কোথাকার, গুজরাটের, ঠিক আছে। গুজরাট হচ্ছে দ্বিতীয় স্থানে রয়েছে। এবার রাজ্যসভার সদস্যদের নির্বাচন সম্বন্ধে জেনে নেওয়া হোক। রাজ্য বিধানসভার সদস্যরা কেবলমাত্র রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে। তাই প্রথমে মনে রাখবে রাজ্য বিধানসভার সদস্যরা মানে রাজ্যের যে নিম্নকক্ষ আছে সেই নিম্নকক্ষের সদস্যরা শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এবার দেখো রাজ্যের যে দুটো কক্ষ, সেটা হলো নিম্নকক্ষকে বলা হয় রাজ্য বিধানসভা, আর রাজ্যের যে উচ্চকক্ষ আছে সেটার নাম হলো বিধান পরিষদ, ঠিক আছে। এই বিধান পরিষদ কিন্তু সমস্ত রাজ্যে নেই, এটাও মাইন্ডে রাখবে। এই রাজ্য বিধানসভার সদস্যরাই রাজ্যসভার সদস্যদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এই রাজ্যসভা সদস্যদের একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হন। তাহলে কি বললাম, রাজ্য বিধানসভার যে সদস্যরা আছে তাদের একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের যে নিয়ম সেই অনুযায়ী নির্বাচিত হন। এবার দেখো কিভাবে ভোটগুলো করা হবে। এই যে ন্যূনতম ভোটের ভ্যালু, যেটা রাজ্যের শূন্যপদ করতে হবে +1, তার সাথে যোগ করতে হবে। ধরো পশ্চিমবঙ্গ, সেক্ষেত্রে শূন্যপদ থাকে কতগুলো বললাম, 16টা, +1। এবারে পশ্চিমবঙ্গের মোট ভোট +1 আসবে। এটা হচ্ছে ন্যূনতম ভোটের ভ্যালু, ঠিক আছে। এবার দেখো রাজ্যসভার সভাপতি সম্বন্ধে কিছু জেনে নেওয়া হোক। সভাপতিকে বলা হয় চেয়ারম্যান, ঠিক আছে। এবার উপরাষ্ট্রপতি পদাধিকার বলে এই পদ অধিকার করেন। আমাদের সভাপতি কে হবে, উপরাষ্ট্রপতি। ভারতের যে উপরাষ্ট্রপতি থাকবে তিনি পদাধিকার বলে এই চেয়ারম্যানের পদ অধিকার করবেন। যদিও তিনি এই রাজ্যসভার কিন্তু সদস্য নন, কিন্তু বা এই কক্ষের সদস্য না হয়েও এই পদ অধিকার করেন। যখন কোনো বিষয় নিয়ে আলোচনা হয় এবং ভোটাভুটির মাধ্যমে যায় এবং সেই ভোট যদি পক্ষে এবং বিপক্ষে সমান হয়, তাহলে যে নির্ণায়ক ভোটের প্রয়োজন হয় সেই নির্ণায়ক ভোট দেওয়ার অধিকার রয়েছে আমাদের চেয়ারম্যানের হাতে বা রাজ্যসভার সভাপতির হাতে রয়েছে। তাকে কিন্তু পদচ্যুত করা যায় না। কখন পদচ্যুত হয়, যদি কোনো কারণে উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি অপসারিত হন, তাহলে তিনি তার সভাপতিত্বের যে পদ সেটাতে কিন্তু হারান। লোকসভা সম্বন্ধে জেনে নেওয়া যাক। পার্লামেন্টের যে নিম্নকক্ষ
সেই নিম্নকক্ষ বা লোকসভা 1952 সালে প্রথম গঠিত হয়। তো কখন গঠিত হয়? 1952 সালে। এটি অনধিক 550 জন সদস্য নিয়ে গঠিত হয়। মানে 550 জন সদস্যের বেশি সদস্য কিন্তু থাকতে পারে না। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা কোনো স্থায়ী কক্ষ নয়, মনে রাখবে। স্থায়ী কক্ষ নয় কেন? কারণ এই যে লোকসভার স্থায়িত্ব বা নিম্নকক্ষের স্থায়িত্ব রাষ্ট্রপতির উপর নির্ভর করে। রাষ্ট্রপতি যদি মনে করে যে কোনো সময়ে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই রাষ্ট্রপতি কিন্তু লোকসভা ভেঙে দিতে পারেন, সে কারণে এটাকে স্থায়ী কক্ষ বলা হয় না। সদস্যরা সাধারণত 5 বছরের জন্য নির্বাচিত হয়। 5 বছরের জন্য নির্বাচিত হয় কেন বলছি সাধারণত? কারণ রাষ্ট্রপতি যদি লোকসভা ভেঙে দেয় তাহলে কিন্তু তাদেরও মেয়াদ শেষ হয়ে যায়। ঠিক আছে, এরপর দেখো, জরুরি অবস্থা যখন জারি থাকে তখন লোকসভার মেয়াদ বা নিম্নকক্ষের মেয়াদ 1 বছর করে বৃদ্ধি করা যায়। এটাও কিন্তু অনেকবার কোশ্চেন এসছে। এবার মনে রাখবে, জরুরি অবস্থা যখন অবসান ঘটছে তখন কিন্তু তার 6 মাসের পর কিন্তু আর এর মেয়াদ বাড়ানো যাবে না, এটাও মাইন্ডে রাখবে। তাহলে মেয়াদ 1 বছর করে বৃদ্ধি করা যায়। মেয়াদ উত্তীর্ণ হওয়া 6 মাসের পর কিন্তু এর মেয়াদ কিন্তু আর বাড়ানো যায় না। এবার দেখো, আমরা বললাম মোট আসন 550 জন। এই 550-এর বা মোট আসনের 18.42% আসন তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে। তার 18.2% মানে মোট 131টি আসন, যার মধ্যে তফসিলি জাতিদের জন্য 84টি এবং তফসিলি উপজাতিদের জন্য 47টি আসন সংরক্ষণ করে রাখা হয়েছে। ঠিক আছে, এবার দেখো, লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল থেকে, মানে লোকসভাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এর সংখ্যাগরিষ্ঠ দল থেকে একজন অধ্যক্ষ নির্বাচিত হন এবং যে বিরোধী দল থাকে সেখান থেকে একজন সহ অধ্যক্ষ নির্বাচিত হন। এটা আমি বললাম সাধারণত এটাই হয়ে আসছে। 1952 সাল থেকে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তাদের মধ্যে থেকে অধ্যক্ষ নির্বাচিত হবে এবং বিরোধী দল তাদের থেকে আমাদের সহ অধ্যক্ষ নির্বাচিত হবে। এবার একটা জিনিস মনে রাখো, বিরোধী দল কাদেরকে বলবো? মোট আসনের 1/10 সিট যারা পাবে, যে দল পাবে, যে পরাজিত দলগুলোর মধ্যে যে দল পাবে তাদেরকে বলা হবে বিরোধী দল। কি বললাম? বিরোধী দল। এবার দেখো, এই বিরোধী দলের বললাম কি সহ অধ্যক্ষ নির্বাচিত হবে বিরোধী দল থেকে। কিন্তু দেখো, 17তম যে নির্বাচন হয়েছে, 17তম যে লোকসভা নির্বাচিত হয়েছে, সেখানে কিন্তু কোনো বিরোধী দলই 1/10 মেজরিটি পায়নি কিন্তু। তাহলে সেখানে কিন্তু কোনো বিরোধী দল নেই, এটাও মনে রাখবে। 17তম যে জাতীয় নির্বাচন হয়েছে, তার যে সরকার গঠিত হয়েছে, সেখানে কিন্তু কোনো বিরোধী দলের অস্তিত্ব নেই। এবার দেখো, এই লোকসভা বা নিম্নকক্ষে যে দুটো, যেমন অর্থ বিল, যেটা আমাদের সংবিধানের 110 নম্বর ধারায় আছে, এবং অনাস্থা প্রস্তাব, যেটাকে ইংরেজিতে বলা হয় নো কনফিডেন্স মোশন, এই দুটো কেবলমাত্র কিন্তু লোকসভাতে উত্থাপন করা যায়, লোকসভা বা নিম্নকক্ষেই উত্থাপন করা যায়, এটাও মাইন্ডে রাখবে। আরেকটা জিনিস, লোকসভায় যখন অধিবেশন চলে, তো লোকসভার মোট সদস্যের অন্তত এক্ষেত্রেও 1/10 সদস্যকে উপস্থিত থাকতে হয়। আর এই সদস্য সংখ্যা উপস্থিত না হলে কিন্তু লোকসভার কোনো অধিবেশন চলতে পারে না। আর এই 1/10 সদস্যের এই সংখ্যাকে বলা হয় কোরাম। কি বলা হয়? কোরাম, মনে রাখবে। তাই কোরাম কি না, কোরাম হলো লোকসভার সদস্যদের 1/10 উপস্থিতি থাকলে লোকসভার অধিবেশন মানে কন্টিনিউ করা যায়, এবং এই সংখ্যা উপস্থিত না হলে কিন্তু লোকসভা কন্টিনিউ করা যায় না বা লোকসভা অধিবেশন চালানো যায় না। এই 1/10 সদস্যের উপস্থিতিকে বলা হয় কোরাম। পার্লামেন্টে প্রধানত 3টে অধিবেশন হয়। প্রথম যে অধিবেশন হয় সেটা হচ্ছে বাজেট অধিবেশন, যেটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চলে। এটাই হচ্ছে সবচেয়ে দীর্ঘতম অধিবেশন। ঠিক আছে, এটাকে বলা হয় বাজেট অধিবেশন। এখানে সরকারের বিভিন্ন বাজেট
পাস করে বা বাজেট উত্থাপন করে। তারপর দেখো বাদল অধিবেশন। বাদল অধিবেশন জুলাই থেকে সেপ্টেম্বর, মানে বর্ষার সময় এটা হয়, তার জন্য এটা বাদল অধিবেশন নামে পরিচিত। তারপর 3 নম্বরে শীতকালীন অধিবেশন। এটা হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে হতে থাকে। এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অধিবেশন হয় শীতকালীন অধিবেশন। এক্ষেত্রে মনে রাখো, একটা অধিবেশন থেকে আরেকটা অধিবেশনের মধ্যে সর্বাধিক গ্যাপ থাকতে পারে 6 মাস, তার বেশি কিন্তু গ্যাপ রাখা চলবে না। কতদিন গ্যাপ থাকতে পারে? 6 মাসের গ্যাপ থাকতে পারে, সেটা হচ্ছে সর্বাধিক। এটা হচ্ছে সর্বাধিক গ্যাপ বা বিরতি, সেটা 6 মাসের থাকবে দুটো অধিবেশনের মাঝে, কিন্তু এর বেশি গ্যাপ রাখা যাবে না। এবারে দেখো অধিবেশনের সময় হচ্ছে 11টা থেকে 12টা এবং দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। আরেকটা হচ্ছে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সময়কে বলা হয় 0 আওয়ার। এটা কিন্তু অনেকবার কোশ্চেন এসছে, 0 আওয়ার কোন সময়কে বলা হয়? 12টা থেকে 1টা পর্যন্ত। এবার দেখো আমাদের নির্ধারিত সংখ্যা, আমরা প্রথমেই বলেছি পার্লামেন্টের বা লোকসভার নির্ধারিত সংখ্যা হচ্ছে 550 জন, যদিও এই সংখ্যাটা আগে ছিল 552 জন। কারণ হচ্ছে 2020 সালের আগে কি না, 2জন অ্যাংলো ইন্ডিয়ান প্রতিনিধিকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারতেন লোকসভায়, কিন্তু 2020 সালের 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই অ্যাংলো ইন্ডিয়ানদের প্রতিনিধি যে 2জন ছিল সেই সংরক্ষণ বাতিল করা হয়েছে। এটা কিন্তু মনে রাখবে, 2020 সালের 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাংলো ইন্ডিয়ান যে 2জন প্রতিনিধি মনোনয়নের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ছিল তা কিন্তু বাতিল করা হয়েছে। তাহলে 550 জন হচ্ছে নির্ধারিত সংখ্যা, তার মধ্যে 530 জন রাজ্য থেকে নির্বাচিত হতো এবং 20 জন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হতো। কিন্তু বর্তমানে এই লোকসভার সদস্য সংখ্যা হচ্ছে 543 জন। ঠিক আছে, তাহলে বর্তমান সদস্য সংখ্যা হলো 543 জন। এই 543 জনের মধ্যে রাজ্য থেকে নির্বাচিত হয় 524 জন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে নির্বাচিত হয় 19 জন। এটা মনে রাখবে। এবার চলে আসি এদের যোগ্যতায়, মানে লোকসভা সদস্য হতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে। ভারতের অবশ্যই নাগরিক হতে হবে, যেটা প্রথম যোগ্যতা। তারপর হচ্ছে কমপক্ষে 25 বছর বয়স্ক হতে হবে লোকসভার ক্ষেত্রে, 25 বছর, আর রাজ্যসভার ক্ষেত্রে রাজ্যসভার সদস্যদের ক্ষেত্রে 30 বছর। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে কমপক্ষে 25 বছর বয়স্ক হতে হবে। এরপর কতগুলো মানে সংবিধানের 102 নম্বর ধারায় কতগুলো অযোগ্যতার কথা বলা আছে। কত নম্বর ধারা বললাম? 102 নম্বর ধারা। এতে কতগুলো অযোগ্যতার কথা বলা আছে, যেমন রাজ্য এবং কেন্দ্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকা চলবে না, বিকৃত মস্তিষ্ক হওয়া চলবে না, ঠিক আছে, বা দেউলিয়া ঘোষিত হওয়া ব্যক্তি হলে কিন্তু তিনি অযোগ্য হবে। এগুলো কত নম্বর ধারা আছে বললাম? 102 নম্বর ধারায়। তোমরা কিন্তু এগুলো মনে রাখবে। এবার যারা লোকসভা সদস্য হিসাবে নির্বাচিত হচ্ছে, ওই যে 1952 সালের একক হস্তান্তরযোগ্য বিধির মাধ্যমে বা একক হস্তান্তরযোগ্য আইনের মাধ্যমে, তাদেরকে অবশ্যই রাষ্ট্রপতি বা তার মনোনীত কোনো ব্যক্তির কাছে শপথ বাক্য পাঠ করতে হবে। কি বললাম? রাষ্ট্রপতি অনুপস্থিতিতে তার কোনো মনোনীত ব্যক্তির কাছে কিন্তু তাদের অবশ্যই শপথ গ্রহণ করতে হবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আজ আমরা যেগুলো জানলাম লোকসভা এবং রাজ্যসভা এবং আমাদের পার্লামেন্ট সম্বন্ধে কিছু তথ্য, এরপর আমরা অধ্যক্ষ বা রাষ্ট্রপতি এদের নিয়েও ডিটেলসে জেনে নেব। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে, এবং যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ক্লাস রেগুলারলি পাওয়ার জন্য।